দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা ড্রাইভারলেস কার, রাইট, এটা আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে এখন ড্রাইভারলেস কার আসতেছে। যেসব জায়গাতে আসলে যদি নিয়ম মেনে চলবে গাড়ি, এইখানে আর কোনো রকম কোনো ডিসিশন দরকার নাই, সেখানে কিন্তু আসলে আর কোনো মাথা দরকার নাই, মেশিন শুড বি এবল টু ডু ইট। আমি আরেক জায়গাতে আরেকটা প্রোটোটাইপ দেখেছি, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে একজন খুব নামকরা শেফ, হ্যাঁ, এই নামকরা শেফ উনি রান্না করতেছেন। তো তারা এই ভিডিওটাকে ওরা ফ্রম 8 ডিফারেন্ট ডাইরেকশনস তারা এটাকে 360 ডিগ্রি ভিডিও নিয়েছে। ওকে, ওই ভিডিওটা নেওয়ার পরে তারপরে তারা ওই 360 ডিগ্রি ভিডিওটা একটা কম্পিউটারের মধ্যে, একটা রোবটের মধ্যে তারা ওইটাকে ফিড করেছে। এখন ওই শেফ যখন রান্না করতেছিলেন, উনি যখন এইখানে পেঁয়াজ আছে, এইখানে মরিচ আছে, এইখানে লবণ আছে, এক্স্যাক্টলি ইন দ্য সেম প্লেস। এখন ওই রোবট 2 হাত দিয়ে ইটস রিপিটিং ইট এগেইন অ্যান্ড এগেইন উইথ দ্য সেম কোয়ালিটি। তো তার মানে কি হচ্ছে যে টাইম ইজ কামিং যে সকল চাকরির, সকল রোলের আসলে একটা অল্টারনেশন হয়ে যাবে, এটা হারিয়ে যাবে না। যেটা হবে সেটা হচ্ছে যে শেফরা রান্না করবে না, শেফরা ভিডিও করবে, তারপরে শেফরা একটা একটা রেসিপি দিবে ভায়া ভিডিও, এবং ওই ভিডিওটা হয়তো বা দুনিয়ার আরেক প্রান্তে গিয়ে একটা রোবট এটাকে রান্না করবে। সো ইসি শেফরা মানে রান্না করার চেয়ে তারা হয়ে যাবে কন্টেন্ট ক্রিয়েটার। ওকে, সো দিস ইজ হাউ দ্য রোলস উইল চেঞ্জ ইন এ বিগ ওয়ে অ্যাকচুয়ালি ভেরি সুন। আমরা অনেকে যখনই এটা নিয়ে যখন কথাবার্তা হয়, তখন আমরা অনেকে মনে করি যে তাইলে এআই এসে কি আমার চাকরি খেয়ে নেবে, এআই কি আমার ফিউচারকে এন্ডেঞ্জার করবে। জিনিসটা হচ্ছে আসলে এআই আপনার চাকরি খাবে না, আপনার চাকরি খাবে দ্য পারসন বিহাইন্ড দ্য এআই। যে ব্যক্তি এআইটাকে ইউজ করবে অ্যাজ এ টুল, ওই ব্যক্তি আপনার জবটা নিয়ে যাবে। সো হোয়াট এম আই সেইং ইজ দ্যাট ইটস ইনএভিটেবল। আগামীর দুনিয়াতে যদি টিকে থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে নতুন করে আমাকে রিস্কিলিং করতে হবে, আপস্কিলিং করতে হবে, অ্যান্ড দেয়ার ইজ নো আদার ওয়ে। আমরা যেভাবে ট্র্যাডিশনালি এডুকেটেড হয়ে যখন আমরা একটা ডিগ্রি নিয়ে বের হই, ইজ নট ইনাফ এনিমোর, ইজ নট ইনাফ। হোয়াট ম্যাটার্স ইজ দ্য স্কিলস। What skills you have is actually will be the deciding factor. যার কারণে আপনি দেখবেন যেমন ডিপসিক, রাইট, ডিপসিকের নাম কে কে জানেন? ইউ হ্যাভ হার্ড ইট, রাইট? ডিপসিকের যে ইনভেন্টর, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল কে কে জানেন? কী ছিল তার ব্যাকগ্রাউন্ড? তার পড়াশোনা করেছিল কি? হি ওয়াজ নট এন ইঞ্জিনিয়ার, হি ওয়াজ এ ফাইন্যান্স গাই। ওকে, সারা দুনিয়াকে একটা প্রযুক্তিগত সলিউশন দিয়ে উলটপালট করে ফেলেছে, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং না, হি ওয়াজ ফ্রম ফাইন্যান্স। এবং ফাইন্যান্স ফিল্ডে সে যখন কাজ করতেছিল, দেন হি ফাউন্ড আউট দ্যাট দেয়ার আর লট অফ ইস্যুস যেগুলো আসলে অটোমেটেড না করলে এটা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ওইখান থেকে হি স্টার্টেড যে অটোমেশন দরকার। অটোমেশন থেকে হইতে হইতে দেন হি ওয়েন্ট ইনটু এআই। এখন বাই ডিপসিক পুরো দুনিয়াকে সে কাঁপায় দিয়েছে। সো দ্য রিজন আই এম সেইং দিস ইজ দ্যাট যে আমাদের যে এতদিন পর্যন্ত আমাদের যে চিন্তাভাবনা হচ্ছে যে সব কিছু হচ্ছে একমুখী, যে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, আমি ট্রিপলি পড়বো অথবা কম্পিউটার সায়েন্স পড়বো, অ্যান্ড দিস ইজ হাউ মাই পাথ ইজ লাল কার্পেটে মোড়া পাথ ইজ অল ওয়েল ডিফাইন্ড, আমার মৃত্যু পর্যন্ত এটা এনশিওর। দ্যাট ওয়ার্ল্ড ইজ গন। সো ভবিষ্যতের ওয়ার্ল্ডটা হবে, বিশেষ করে দেখেন, আমার বয়স হচ্ছে এখন 49। ইন 10 years ডাউন দেয়ার ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, আই উইল বি 59, 60। আমি তখন আসলে জীবনের শেষ দিকে চলে যাব, রাইট? কিন্তু দোজ অফ ইউ হু আর ইয়াং হিয়ার, যাদের বয়স এখন 20, 22, 23, 25, আগামী 10 বছর পরে ইউ উইল বি 35, ইউ আর জাস্ট স্টার্টিং ইউর লাইফ, রাইট? এবং ওই সময়ে যদি চিন্তাশীল হইতে না পারেন, ইউ ক্যানট সার্ভাইভ। যারা পিপুল হু অনলি টেক অর্ডার্স অ্যান্ড ইমপ্লিমেন্ট, তাদের তো আর দরকার নাই, বিকজ মেশিন ক্যান ডু ইট। আমি কাউকে কি ভয় পাওয়া দিচ্ছি নাকি এখানে? আই এম জাস্ট সেইং ইজ দ্যাট ভবিষ্যতের দুনিয়াতে শুধু তারাই থাকবে যারা দোজ পিপুল হু ক্যান ইউজ দেয়ার ব্রেইন, যাদের চিন্তা করার ক্যাপাবিলিটি থাকবে, যারা ইনোভেটিভ হবে, এবং যারা ইনফরমেশন নিয়ে একটা লজিক্যালভাবে চিন্তাভাবনা করে ওইখান থেকে ডিসিশন মেকিং করতে পারবে। শুধু তাদের জন্যই আসলে ভবিষ্যতের দুনিয়াটা সুইটেবল হবে, আদারওয়াইজ ইট উইল বি ভেরি ডিফিকাল্ট।
A lot of the jobs, like for example, যেমন মনে করেন আমরা জানি যে লয়ার, রাইট? একজন লয়ারের কি থাকে, 10 জন জুনিয়র থাকে। জুনিয়ররা দেখা যায় যে কোনো একটা কেসের ডিটেইল দেখে, এটার সাথে কোন কোন আইন আছে এগুলো নিয়ে স্টাডি করে ওনারা একটা সামারি করে দেন। এখন কিন্তু চ্যাট জিপিটি এটা করে দিবে, রাইট? চ্যাট জিপিটি দিয়ে অ্যাসাইনমেন্টে ফাঁকি দিয়েছেন কে কে? একটু দেখি তো, হাত তুলেন দেখি তো। ও, আপনি কিন্তু তাদেরকে আইডেন্টিফাই করার দরকার নেই। আমি বুঝতেছি আপনাদের স্টুডেন্টরা অনেস্ট। ওকে, সো the thing is that you see that চ্যাট জিপিটি এখন আপনাকে আপনার ইনফরমেশন, যে ইনফরমেশন আপনি চান, আমি চ্যাট জিপিটি ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, দেয়ার ইজ আদার টুলস অলসো, হ্যাঁ, যে আপনি ইনফরমেশন যেভাবে চান এটা ওইভাবে অর্গানাইজ করে ইট উইল গিভ ইট টু ইউ। জাস্ট লাইক রেস্টুরেন্টে গেলেন, গিয়ে আপনি অর্ডার দিলেন, বিরিয়ানিটা ঠিক যেন আপনার প্লেটে চলে আসে। এখন চ্যাট জিপিটি ইজ প্লেয়িং দ্যাট রোল। আপনার যে ডেটা দরকার, যে ইনফরমেশন দরকার, ইউ জাস্ট অর্ডার, রাইট ইট, যে এই জিনিসটা রাইট ইট, অ্যান্ড দেন ইউ উইল গেট ইট। আমি কিন্তু আসলে আই হ্যাভ ট্রাইড চ্যাট জিপিটি ফর মেনি ডিফারেন্ট থিংস, যে অজুর ফরজ কয়টা, অ্যান্ড ইট গেভ মি ভেরি গুড ইনফরমেশন। আপনি যে কোনো একটা ফতোয়া, আমি বলতেছি না যে চ্যাট জিপিটিকে আপনি ফতোয়া হিসাবে, ফতোয়া দানকারী হিসাবে ইউজ করেন, বাট ইউ হ্যাভ অল দ্য ইনফরমেশন। ইভেন আই আস্ক ওয়ান কোয়েশ্চেন অ্যাবাউট ইসলাম, অ্যান্ড দেন এটা আমাকে হানাফিতে এটা বলে, শাফিঈতে এটা বলে, মালিকিতে এটা বলে, হাম্বলিতে এটা বলে, এবং অন্যান্য স্কলাররা এটা বলে, বিগ আনসার ইট গেভ মি। সো ইউ সি এভরিথিং উইল চেঞ্জ ভেরি সুন। যখন আপনার আমার হাতে ইনফরমেশন অ্যাক্সেসটা যখন এত বেশি অ্যাভেলেবল হবে, তখন কিন্তু আপনার আমার জীবনটাও কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাবে। আই মেট ওয়ান ব্রাদার, এবং হি ইজ এক্সেলেন্ট গাই। তো উনি কুরবানি ঈদের 3-4 দিন আগে উনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছেন যে অমুক বাজারে গরু কেনার জন্য কোন সময়টা গেলে সবচেয়ে ভালো হবে। রিয়েলি, আই এম নট জোকিং, ইটস রিয়েলি, উনি আমাকে এটা বলেছেন আর কি, এবং উনাকে চ্যাট জিপিটি উনাকে সাজেস্ট করেছে অমুক দিনে ফজরের নামাজে পড়ে যাবেন। ইট গেভ উইথ দ্যাট প্রেসিশন, ওই প্রেসিশন সহ চ্যাট জিপিটি তাকে সাজেশন দিয়েছে, এবং উনি ঠিক ওই সময় গিয়েছেন, গিয়ে উনি মাশাল্লাহ ভালো দামে ভিড় টির ছাড়া উনি একটা গরু কিনে নিয়ে চলে আসছেন। সো ইউ সি হাউ দ্য লাইফ উইল বি চেঞ্জড। ইনফরমেশন যখন আপনার কাছে থাকবে, এবং আপনি যখন আসলে ইনফরমেশনকে যখন আপনি পজিটিভলি ইউজ করবেন, দেন দিস ইজ হাউ লাইফ উইল চেঞ্জ ফর বেটার। সো আমাদের মধ্যে নর্মালি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা হচ্ছে যে প্রবাবলি টেকনোলজি ইজ নট গুড। এটা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি অনেক লোকের কাছে এটা দেখেছি যে এআই আসলে আমার কী হবে। there is a in general there is this kind of questions. The reality হচ্ছে যে you can survive if you adopt the technology for better, for the betterment. আপনি যদি ভালোভাবে টেকনোলজিকে ইউজ করার জন্যে যদি নিজেকে অ্যাডাপ্টেশনে নিয়ে যেতে পারেন, only then you will survive, otherwise you will not be able to survive. এই হিস্টোরিটা ইজ নাথিং নিউ। প্রথম যখন 1910-15 সালের দিকে প্রথম যখন কমার্শিয়ালভাবে গাড়ি কী করা হলো, তখন প্যারিস শহরে সমস্ত দ্য হর্স কার্টস, যেগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি ড্রাইভাররা তখন সবাই মিলে দে হ্যাভ ডান এ স্ট্রাইক। তারা পুরো প্যারিস শহরকে স্ট্রাইক করে বন্ধ করে দিয়েছে যে গাড়ি আসলে আমাদের চাকরি থাকবে না, তারপরে এটা দ্রুতগামী গাড়ি হলে এটার অ্যাক্সিডেন্ট বেশি হবে, so on and so forth. What happened? Today basically without a car, without a transport, আমি তো লাইফ চিন্তাই করতে পারি না। Can you imagine আজকে যদি হঠাৎ করে বলে যে আর বাংলাদেশে কোনো গাড়ি চলবে না, জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে? But you see 100 years ago, roughly 100 years ago, there were people who didn't want to adopt to this technology. This is the reality. আমাদের যদি গত আপনি 70-80 বছরের ইতিহাসে যদি দেখেন, ফার্স্ট ইট ওয়াজ দ্য ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার। দুনিয়ার যে জাতি, যে দেশে, যে নেশনে ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ বেটার, তারাই আসলে অর্থনৈতিকভাবে, জাতিগতভাবে দে হ্যাভ গন ফরওয়ার্ড। ওকে, সো তারপরে আসলো ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার। আপনার যত বেশি ইনফরমেশন অ্যাভেলেবল,
যত বেশি opportunities for computing and all those things are available, those nations has gone forward. I'm talking about dunya, I mean spirituality and other issues I'm not mentioning here. আর আগামী দেখেন ফ্রম ইলেকট্রিসিটি ইনফ্রাস্ট্রাকচার থেকে আসলো হচ্ছে যে ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, আর আগামীর দুনিয়াটা হবে ইন্টেলিজেন্স ইনফ্রাস্ট্রাকচার। যত বেশি আপনি যে সোসাইটি রান করবেন সেখানে যত বেশি আপনি ইন্টেলিজেন্স গ্যাদার করতে পারবেন, আমি ইন্টেলিজেন্স নট ফ্রম দ্য নেগেটিভ পয়েন্ট অফ ভিউ, গত 16-17 বছরের গুম হত্যা এটা আমি মিন করতেছি না। আই এম মিনিং দ্যাট মোর ইন্টেলিজেন্স ফ্রম দ্যাট ইউ কালেক্ট দ্য ডেটা। যেমন মনে করেন এই গাজীপুরে কালিয়াকৈর পাশেই হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেশন, স্যাটেলাইট কোম্পানির গ্রাউন্ড স্টেশন, যেখানে আমি খুব অফেন প্রায় প্রতি মাসেই 1-2বার আসতে হয়। তা আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই জায়গা থেকে ঢাকায় যাইতে মাঝে মাঝে এমন ট্রাফিক লাগে যে 10 কিলোমিটার যাইতে দেখা যায় 2 ঘন্টা লেগে যায়, রাইট? সো আমরা যদি আসলে একটা স্মার্ট সিটি তৈরি করতে পারি অ্যান্ড দেন এভরি ডিফারেন্ট পয়েন্টস আপনি যদি এই ইন্টেলিজেন্সটা গ্যাদার করতে পারেন, তাইলে কিন্তু আপনি একজন ড্রাইভারকে, একটা গাড়িকে, ইউজারদেরকে আপনি ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন, এবং ইন দ্যাট ওয়ে ইউ ক্যান প্রোভাইড দেম গাইডেন্স, এবং ওই গাইডেন্স দিয়ে আপনি ট্রাফিক ম্যানেজ করতে পারবেন। আই হ্যাভ বিন টু জাস্ট 2 বছর আগে, 3 বছর আগে, আপনারা যারা এখানে হজ বা উমরাতে গিয়েছেন, আপনারা সবাই জানেন যে হারাম শরীফের ভিতরে একসাথে প্রায় 4-5 মিলিয়ন মানুষ, মেবি অন এ ফ্রাইডে দেখা যায় 4-5 মিলিয়ন মানুষ একসাথে নামাজ পড়তেছে। হাউ ডু ইউ ডু দ্য ক্রাউড ম্যানেজমেন্ট? কারণ এখানে যদি ক্রাউড ম্যানেজমেন্ট আপনি না করেন তাহলে কিন্তু ক্যাওস লেগে যাবে, কমপ্লিট ক্যাওস লেগে যাবে। সো দে অলসো ইউজ টেকনোলজি ইনসাইড দ্য হারাম শরীফ 4-5 মিলিয়ন মানুষকে ক্রাউড মুভ করার জন্যে। যারা ওইখানে গিয়েছেন তারা দেখবেন যে হঠাৎ করে দেখা যায় যে সিকিউরিটি একটা রাস্তা বন্ধ করে দেয়, because they have collected the data using Wi-Fi and other solutions. তারপরে by using this data তারা আসলে সিগন্যাল দেয় যে এই জায়গাতে এখন ব্লক করে দিতে হবে, আর কাউকে এখানে দিলে অ্যাক্সিডেন্ট হবে বা ক্রাউড ম্যানেজ করা যাবে না। সো আমি এই কথাগুলো আমি কেন বলতেছি? আমি এই কথাগুলো এই জন্যই বলতেছি যে আমাদের 180 মিলিয়ন মানুষের দেশ, ইট ক্যান বি অলসো মোর, এই দেশটাকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাইলে আমাদেরকে বিভিন্ন অ্যাসপেক্টে, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে টেকনোলজিকে অ্যাডপ্ট করতেই হবে। আমরা যদি টেকনোলজি যদি আমরা অ্যাডপ্ট না করি তাহলে আসলে আমরা ইন 10-15 ইয়ার্স ডাউন দেয়ার উই ক্যানট সার্ভাইভ এনিমোর। জাস্ট ইমাজিন, বাংলাদেশে এখন যে পরিমাণ ডিফরেস্টেশন হয়, যে গাছপালা কেটে ফেলা হচ্ছে, ইফ ইট কন্টিনিউজ ইন দ্য সেম লেভেল, 15 থেকে 20 বছর পরে এই দেশে শ্বাস নেওয়াটা কষ্ট হবে। দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা আমাদের দরকার, সেটাও তখন একটা ল্যাক অফ দোজ অক্সিজেন উইল হ্যাপেন ইন আওয়ার এয়ার স্পেস। তো এটা করতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে সারা দেশব্যাপী ফরেস্টেশনের ব্যাপারে ডেটা কালেক্ট করতে হবে। কোথাও যদি দেখা যায় যে অ্যালার্মিংলি ডিফরেস্টেশন হয়ে যাচ্ছে, তাইলে ওই ইনফরমেশনের উপরে বেস করে ইউ হ্যাভ টু ইনফর্ম দ্য করসপন্ডিং দ্য ডিপার্টমেন্টস, যাতে করে তারা গিয়ে, এটা পুলিশ হোক আর বন বিভাগ হোক আর যেই হোক, দে শুড গো অ্যান্ড অ্যাক্ট অন ইট। সো another I'm just giving a few examples. Another example is আমাদের দেশে এখন প্রচুর কারখানা হচ্ছে, রাইট? কারখানাগুলো তাদের যে কেমিক্যালগুলো বের হয়, এই কেমিক্যালগুলো যেহেতু কোনো ধরনের কোনো মনিটরিং নাই, সেহেতু এগুলো সব পানির সাথে মিশে চলে যায়। সো হাউ ডু ইউ ডু ইট? আমাদের পক্ষে তো সম্ভব না যে প্রত্যেকটা কারখানাতে একজন করে ইনভেস্টিগেটর বসিয়ে দেবে, এটা তো সম্ভব না। হোয়াট ইউ ক্যান ডু অ্যাকচুয়ালি, যে আমি আসলে বাংলাদেশে যেসব জায়গাতে পানির সোর্স আছে সেই সব জায়গাতে আপনি ইউজিং স্যাটেলাইট ও ড্রোন ও সাম আদার সলিউশনস, আপনি যদি কন্টিনিউয়াসলি যদি মনিটর করেন, ছবি তুলেন, ইউজিং দোজ পিকচার্স, অটোনোমাসলি ইউ ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড কোন ধরনের কারখানা থেকে কোন ধরনের কেমিক্যালগুলো আসলে পানিতে চলে যাচ্ছে। সো অনলি ওয়ে আমরা এই দেশটাকে ভবিষ্যতে যদি মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়, টু মি ইজ ভেরি ক্লিয়ার, অনলি ওয়ে ইজ দ্য অ্যাডাপ্টেশন অফ টেকনোলজি। এবং এই জায়গাতে হচ্ছে আসলে এইখানে যারা আজকে গ্রাজুয়েশন করে যাচ্ছেন, আজকে যারা পাশ করে যাচ্ছেন, তাদের একটা বিশাল বড় রোল। ইউ আর দ্য ফিউচার অফ বাংলাদেশ। আপনাদের উপরে দ্য ফিউচার অফ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ ডিপেন্ড করে। ইফ ইউ ডিসাইড দ্যাট ইউ উইল ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ উইল গো হেড। অ্যান্ড ইফ ইউ ডিসাইড দ্যাট আই উইল অনলি ওয়ার্ক ফর মাই সেলফ, শুধু নিজের জন্য পয়সা কামাবো আর নাথিং এলস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এলস,
দেন ইট উইল বি দ্য সেম থিং। আজকে আমরা 2025-এ এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলতেছি, হয়তোবা 2040-এ আরেকজন এখানে দাঁড়াবে, আরেকজন ভিসি অথবা এখানে বসবেন, এবং একই কথাগুলো আবার চর্বিত চর্বণের মতো আবার বলা হবে। তা আমি এই জন্য ইনশাল্লাহ আই উইল সে এ ফিউ থিংস। ইনশাল্লাহ আই ওয়ান্ট টু জাস্ট রিমাইন্ড ইউ এ ফিউ থিংস। ফার্স্ট অফ অল ফর এভরি ওয়ান ইজ অলসো, এটা আমার নিজের জন্য একটা রিমাইন্ডার, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য একটা রিমাইন্ডার হবে। আমি চাই যে আজকে থেকে আপনারা এরপরে যেখানেই যাবেন, ওয়েদার ইউ গো টু ডু এ মাস্টার্স ডিগ্রি ওর এ পিএইচডি ডিগ্রি, অথবা আপনি কোথাও চাকরিতে যান, এভরিথিং ওয়ার এভার ইউ গো, আই ওয়ান্ট ইউ টু রিমেম্বার অ্যাবাউট 3 P। 3টা P এই ব্যাপারে আমি আপনাদেরকে কী করতে চাই। নাম্বার 1 ইজ পারপাস। আপনি জীবনে যা করবেন অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইট, এটার পারপাসটা কী, আমি এটা কী জন্য করতেছি। ইফ ইউ গো ফর এ জব, থিঙ্ক অ্যাবাউট ইট, যে এটা পারপাসটা কী, আমি কেন এই চাকরিতে যাব। If you are getting married, I think many of you will get married very soon. So you should also think about it. আমি যাকে বিয়ে করতেছি আমার পারপাসটা কি? What is the purpose? সকল ক্ষেত্রে what is your purpose? Think about it very seriously. আমাদের একটা বড় অংশ হচ্ছে, যেমন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে, আমি একটা মেডিকেল কলেজে গিয়েছিলাম, তো আমি জিজ্ঞেস করলাম যে I mean why did you choose medicine? ডাক্তারি পড়ার জন্য why did you choose? তো বললো যে পরিবারের সবাই চাইছে এই জন্য আই কেম টু মেডিসিন। আই থিঙ্ক দিস ইজ নট এ গুড রিজনিং। ইটস নট এ গুড রিজনিং যে পরিবার চেয়েছে এই জন্য আমি ডাক্তারি পড়তে এসেছি। আনফর্চুনেটলি আমাদের অনেকেরই হচ্ছে যে আমাদের জীবনের ডিসিশনগুলো এইভাবেই হয়, আমাদেরকে বলে দেওয়া হয় অ্যান্ড দেন উই জাস্ট ফলো। বাট আই ওয়ান্ট ইউ টু স্টার্ট থিঙ্কিং ইন দিস টার্ম। কোনো একটা চাকরি যদি আপনি নেন, থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইজ মাই পারপাস, আমি কী উদ্দেশ্যে এই চাকরিটা নেব, এখান থেকে আমি আসলে কী অ্যাচিভ করতে চাই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এই মোডে যদি আমরা যাইতে পারি, তাহলে দেখবেন যে আপনি যা করবেন সেখান থেকে আপনি কিছু না কিছু অর্জন করে নিয়ে আসতে পারবেন। তারপরে নাম্বার 2 হচ্ছে যে প্রিন্সিপলস। আমি বলছি প্রথম পিটা ছিল পারপাস, দ্বিতীয় পিটা হচ্ছে প্রিন্সিপলস। প্রিন্সিপলসটা হচ্ছে এত ইম্পর্টেন্ট। আই সে টু এভরি ওয়ান যে মেক শিওর দ্যাট দ্য ট্রুথ ইজ ইয়োর প্রিন্সিপল। ডু in whatever stages of your life, make sure that the principle হচ্ছে আপনার জন্য প্রিন্সিপাল হচ্ছে ট্রুথ। সো যেটা সত্য আমি সেটার সাথে আছি। এখন এটা এমন হইতে পারে যে কর্মক্ষেত্রে 2জন কলিগের মধ্যে সমস্যা হয়েছে, একজন কলিগ আপনার খুব ভালো বন্ধু আর আরেকজনের সাথে আপনার এত সম্পর্ক নাই, কিন্তু আপনি দেখতেছেন যে যার সাথে আপনার খুব সম্পর্ক, ভুলটা আসলে উনিই করেছেন। এখন আপনি আপনার প্রিন্সিপালটাকে, হকটাকে আপনি ভুলে গিয়ে যিনি ভুল করেছেন তার পক্ষটাই আপনি নিলেন, দেন ইউ আর অ্যাকচুয়ালি স্যাক্রিফাইসিং অন ইউর প্রিন্সিপাল। সো মেক শিওর দ্যাট দ্য ট্রুথ ইজ ইউর প্রিন্সিপাল। দ্যার ইজ এ ভেরি ক্লিয়ার হাদিস, কুলুল হক ওয়ালাউ কানা মুররা, রাইট? খুব ক্লিয়ার হাদিস যে সবসময় তুমি সত্যের পথে থাকো, ইভেন ইফ ইট ইজ বিটার। এটা তিক্ত হইলেও তুমি সত্যের পথে থাকো। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি এ গাইডেন্স যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিয়েছেন। সাহাবারা হচ্ছেন অমুক ব্যক্তি, ওই রকম ব্যক্তি যারা সকল সময় সত্যের পক্ষে ছিলেন, তাদেরকে উনি এই গাইডেন্স দিয়েছেন। সো আই ওয়ান্ট ইউ টু অলসো থিঙ্ক ইন দিস টার্ম। দ্য সেকেন্ড P ইজ প্রিন্সিপল। যে অলওয়েজ মেক শিওর দ্যাট ইয়োর প্রিন্সিপল ইজ ট্রুথ, নাথিং এলস। সো আমার প্রিন্সিপল যদি ট্রুথ থাকে, তাহলে দেখবেন ডিসিশন মেকিং বিকামস ভেরি ইজি। আমার প্রিন্সিপাল যদি থাকে বন্ধুত্ব, আত্মীয়তা, আর আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে, আমার জেলার মানুষ, এবারে ভাই আমার দেশি মানুষ, এবার এলাকার মানুষ। এলাকার মানুষ হলে এর সকল 7 খুন মাফ, কোনো সমস্যা নেই। যে যা ইচ্ছা তা করতে পারবে, সে মোটামুটি আমার কাছ থেকে সে সাপোর্ট পাবে, কোনো অসুবিধা নাই। আমার কথা বোঝা যাচ্ছে নাকি আমি কি বলতেছি? সো দ্য সেকেন্ড P ইজ প্রিন্সিপাল অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য পারসেপশন। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা অনেক সময় বলি যে কে কী করলো বুঝলো আমি জানি না, আমি যেটা বলছি এটাই সঠিক এবং আমি জানি আমি সঠিক, আই ডোন্ট কেয়ার। বাট দ্যাট ইজ নট দ্য ওয়ে। আপনার ভালো কথাটা, ভালো কাজটাও যদি ব্যাড পারসেপশন তৈরি করে, তাহলে ইটস নট ইউজফুল এনিমোর। আপনি যদি কাউকে মনে করেন কেউ 2জনে মারামারি করতেছে, আপনিও গিয়ে 2জনে 2টা থাপ্পড় দিলেন, এই মারামারি করতেছিস কেন? সো ইউ আর ডুইং দ্য সেম থিং। 2জনে ঘুষাঘুষি করতেছে, আপনি গিয়ে 2টারে দিলেন থাপ্পড় দিয়ে, বলে এই মারামারি করতেছিস কেন? But you are acting in the same way. You are the third party there. Do you see what I am trying to say? So the perception is very important. আমি যে কাজটা করতেছি এটার আসলে পারসেপশনটা কি, how it is being seen by others is extremely important. এই জন্যে you know those stories. I don't have to
মেনশন দোজ স্টোরিজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন রাত্রেবেলা, একজন সাহাবী ঘুরে ঘুরে তাকাচ্ছিলেন, তখন উনি তাকে বলছেন ও কিন্তু আমার স্ত্রী, যাতে করে কোনো ধরনের কোনো সন্দেহের তৈরি না হয়। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কখনো আপনাকে নিয়ে এরকম কোনো সন্দেহ করি না। বাট হি সেড, বাট স্টিল I have to clarify. So, even though if you are doing anything good, it's important to do it in a good way. এই পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট। আমি তিনটা জিনিস বললাম, যে দ্য পারপাস, যা কিছু করবেন জীবনে, যত কিছুতে অংশ নেবেন, সকল কিছুকে পারপাসটা সবসময় কী রাখবেন, খেয়াল রাখবেন। পারপাস, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আমাদের পারপাস হওয়া উচিত নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন, আমাদের দেশ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপকার করতে পারাটাই হচ্ছে পারপাস। দ্যাট ইজ দ্য পারপাস, দ্যার ইজ নো আদার পারপাসেস। মানুষের বেনিফিট করতে পারা, দেশের কল্যাণ করতে পারা, গরিব মানুষকে উপকার করতে পারা, দ্যাট শুড বি আওয়ার পারপাস, নাথিং এলস। তারপরে প্রিন্সিপল, আই হ্যাভ সেড, মেক শিওর দ্যাট দ্য হক, দ্য ট্রুথ বিকামস ইউর প্রিন্সিপল, ইট বিকামস ইউর ইথিক্যাল স্ট্যান্ডার্ড। ওয়ান্স ইউ সেট ইউর সেলফ টু দ্যাট স্ট্যান্ডার্ড, দেখবেন যে অন্যান্য অনেক জিনিস দেখবেন যে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আর তৃতীয় যে জিনিসটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে পারসেপশন। যা করবেন সেখানে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইট, যে আমার কাজটাকে অন্যান্য কারা কীভাবে পারসিভ করতেছে। উইথ দিস থ্রি পয়েন্টস, আমি আরও তিনটা স্ট্র্যাটেজি, যদি আপনাকে এই তিনটা জিনিস, পারপাস, প্রিন্সিপল এবং পারসেপশনকে যদি সঠিকভাবে রূপায়িত করতে হয় জীবনে, তাহলে আমি আরও তিনটা জিনিস আই উইল মেনশন, তারপরে ইনশাল্লাহ আমরা শেষ করবো। মাগরিবের নামাজ কয়টা? 5 মিনিট আছে, ইনশাল্লাহ আই উইল ফিনিশ। So number one is respect. Make sure that you respect everyone. It's extremely important. আমাদের দেশে এখন রেসপেক্ট হয়ে গেছে, আমরা কাউকে রেসপেক্ট করি যদি দেখি যে উনি সম্মানী মানুষ, আর নাইলে আর তাকে রেসপেক্ট করি না। দেখা যায় যে একজন মানুষ কোন চেয়ারে বসছে ওইটা দেখে আমরা ডিসাইড করি তাকে আমি রেসপেক্ট করবো কি করবো না। দিস ইজ এ রিয়েলি খুবই একটা পুয়ার ওয়ে অফ ডুইং থিংস। প্রত্যেকটা মানুষের রেসপেক্ট করতে হবে। একজন রিক্সাওয়ালা, সে যদি আপনাকে রিক্সা চালায় এইখান থেকে যদি পার্শ্ববর্তী বাজারে নিয়ে না যায়, আপনাকে তো হেঁটে যেতে হবে। আপনার বাসায় যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, উনি যদি বাসা পরিষ্কার পরিচ্ছন্ন না করে, তাহলে তো আপনার ঘরটা 2 দিন পরে চরমভাবে ময়লা হয়ে যাবে। সো উই মাস্ট রেসপেক্ট এভরিওয়ান, উই মাস্ট রেসপেক্ট। তারপরে নাম্বার 2 হচ্ছে পারসিভিয়ারেন্স, যে আপনাকে আমাকে সকল ক্ষেত্রে আপনাকে আমাকে অধ্যবসায় থাকতে হবে। যত কঠিন হোক না কেন, সেখানে আপনাকে আমাকে শক্ত করে এটাকে ধরতে হবে এবং এটার পিছনে লেগে থাকতে হবে। আমি সবাইকে বলি এটা, যে লাইফে কোনো লিফট নাই। লিফট কী হয়, আমরা আজকে বিসি মহিদের অফিসে গিয়েছি 7 তলায়, রাইট? তো আপনি লিফটে উঠবেন, 7 তলায় চলে যাবেন, কিন্তু লাইফে কোনো লিফট নাই। লাইফে আপনাকে প্রত্যেকটা সিঁড়ি ভেঙে 1 তলা থেকে 2 তলায় উঠতে হবে, 2 তলা থেকে 3 তলায় উঠতে হবে, 3 তলা থেকে 4 তলায় উঠতে হবে। সো ইট নিডস হার্ড ওয়ার্ক। অ্যাজ লং এজ আপনি যদি হার্ড ওয়ার্ক করেন, তাহলে অনেক কঠিন জিনিস আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। আর নাম্বার 3 হচ্ছে প্রফেশনালিজম। যাই করবেন, মেনটেইন প্রফেশনালিজম। কাউকে যখন সময় দিবেন 5টা, ইট মাস্ট বি 5টা। কাউকে যখন কথা দিবেন, ওয়াদা দিবেন, এই ওয়াদা যেটা দিবেন সেটাই আপনি করবেন। কাউকে যদি আপনি কোনো রকম কমিটমেন্ট করেন, ইউ উইল কিপ দ্যাট কমিটমেন্ট। কাউকে যদি আপনি বলেন যে আই উইল অ্যাসিস্ট ইন ইউ ইন দিস অ্যান্ড দিস, মেক শিওর দ্যাট ইউ ফলো থ্রু অন ইউর ওয়ার্ডস। তা আমি আজকে এই জন্যে 3টা P বললাম, পারপাস, প্রিন্সিপল, পারসেপশন। তারপরে আমি 3টা স্ট্র্যাটেজির কথা বললাম, যে রেসপেক্ট, পারসিভিয়ারেন্স অ্যান্ড দেন প্রফেশনালিজম। সো আই রিয়েলি হোপ দ্যাট আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে আপনাদের আগামীর জীবনটাকে সহজ করে দিন, আপনাদের সবার জন্য আগামী জীবনটাকে সফলতা দান করুন। One of the things that I want to mention here is that one day all of us will die. That is the reality. Kullu nafsin za'iqatul maut. It's the reality. একদিন এটা আসবে, কারোর জন্য আগামীকালকে, কারোর জন্য 20 বছর পরে। আমাদের জন্য সর্বোচ্চ সফলতা হলো আমি যখন মারা যাব, তখন আসলে এই দুনিয়াতে কি লেগেসি আমরা রেখে গেলাম, এই দুনিয়াতে আমরা কোন ভালো কাজটা রেখে গেলাম, যেখান থেকে আমার মৃত্যুর পরেও মানুষজন বেনিফিট পাবে। স্টার্ট থিঙ্কিং ইন দিস টার্মস। আমি যখন এখান থেকে চলে যাব, তখন আমার লেগেসিটা কী হবে, আমার ওই লেগেসিটা কী হবে, কিসের মাধ্যমে আমি চলে যাওয়ার পরেও মানুষজন আমার কাছ থেকে কল্যাণ পেতে থাকবে। ইফ ইউ স্টার্ট থিঙ্কিং ইন দিস টার্মস, তাহলে দেখবেন যে
দুনিয়াবি কম্পিটিশন, দুনিয়াবি লাগালাগি, কোনো ঠেলাঠেলি, এভরিথিং উইল বিকাম আনইম্পর্টেন্ট ফর ইউ। আপনার জন্য মোর ইম্পর্টেন্ট হবে, ইউ উইল হ্যাভ এ মাচ বিগার পারপাস, ইউ উইল হ্যাভ এ মাচ বিগার গোল টু অ্যাটেইন। অ্যান্ড ওই গোলের যদি পিছনে যদি আমরা দৌড়াই, তাহলে দেখবেন যে আপনি আমি, আমার জন্যে, সকলের জন্যে, আমার পরিবারের জন্যে, আমার বাচ্চা কাচ্চার জন্যে, বন্ধুবান্ধবের জন্যে, দেশের জন্যে, জাতির জন্যে আমরা সবাই তখন বেনিফিশিয়াল হবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমার ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস যারা গ্রাজুয়েশন করতেছেন। ইটস দ্য আই কল ইট দ্য স্প্রিং বোর্ড। উইথ দিস স্প্রিং বোর্ড ইউ শুড রিয়েলি জাম্প হাই and never imagine that you have a limit. Always think that you can achieve as much as possible. What matters is actually hard work. What matters is actually belief. You need to believe that inshallah I can achieve many things in life, and then inshallah Allah Rabbul Alamin will grant this to you. জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের জীবনে সফলতা দান করুন, এবং ডুয়েট কর্তৃপক্ষকেও আমার আন্তরিক মুবারকবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইমাদুর রহমান স্যারকে আপনার মূল্যবান সময়ের মধ্যে কিছু সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। এ পর্যায়ে আজকের প্রোগ্রামের কিনোট স্পিকার ডক্টর ইমাদুর রহমান স্যারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর জয়নাল আবেদিন স্যারকে। সম্মানিত শ্রোতৃবৃন্দু, আমরা এ পর্যায়ে চলে যাব মাগরিবের নামাজের সালাতে। মাগরিবের নামাজের সালাতের পরে আমাদের প্রোগ্রামের অংশ হিসেবে থাকছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, প্রতিষ্ঠাতা পরিচালক তাহসিনুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা সদর ময়মনসিংহ। এরপরে থাকবে আমাদের আজকের আরেকজন কিনোট স্পিকার প্রফেসর মুখতার আহমেদ স্যার। ধন্যবাদ সবাইকে।